ক্লাস শুরুর আগে কিছু কথা বলতে হ্যাঁ আমি তোমাদের গত ক্লাসগুলোতে একটু বলছিলাম যে লাইফে তিনটা পি কখনো একসাথে সম্ভব না। কয়টা পি? তিনটা পি। তিনটা পি মানে জানো? জি স্যার জানি। তিনটা পি মানে জানো? প্রেজেন্টেশন না ওই একটা হচ্ছে প্রেম, একটা পলিটিক্স আর একটা পড়াশোনা। নাম্বার 1 হচ্ছে প্রেম, নাম্বার 2 হচ্ছে পলিটিক্স, পড়াশোনা তার পলিটিক্স। নাম্বার হচ্ছে পলিটিক্স। স্যার পলিটিক্স করলে পড়াশোনা হবে না, পড়াশোনা করলে পলিটিক্স হবে না, যদি কেউ প্রেম করে প্রেম হবে না, পলিটিক্স হবে না, পড়াশোনা এবং পলিটিক্স কিছুই হবে না, এটা সম্ভব না। ঠিক আছে, কেউ যদি ভালো রেজাল্ট করতে চায়, পড়াশোনা করতে চায়, তাহলে তার দ্বারা প্রেম আর পলিটিক্স দুইটা একটা হবে না। সম্ভব না। বলো স্যার আমি ওই ক্যাটাগরি দিতে স্যার। স্যার জানা কইছো এটা প্রেম? মানে কেটা তুমি এই কেটা জি স্যার আমি পড়াশোনার ক্যাটাগরি দিতে স্যার। আচ্ছা স্যার আমাদের পড়াশোনা ক্যাটাগরি কি আছে? হ্যাঁ বলেন। স্যার আমি দেখছি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো জায়গায় চান্স পেয়েছে, তাও প্রেম ঠিক আছে। প্রেম ঠিক আছে? জি স্যার। আচ্ছা এক্সেপশনাল কোনো উদাহরণ নাই। নাম্বার 3 নাম্বার 3 হচ্ছে পলিটিক্স। না স্যার এরকমই থাকে না। কেউ যদি পলিটিক্স করে সে রেগুলার ক্লাস করতে পারবে না, সে প্রেম করতে পারবে না, কাউকে সময় দিতে পারবে না। এই জন্য লাইফে তিনটা পি কখনো একসাথে সম্ভব না, অর্থাৎ প্রেম, পড়াশোনা এবং পলিটিক্স তিনটা সম্ভব। স্যার দুইটা জিনিস একসাথে হতে সম্ভব। দুইটা জিনিস কিভাবে সম্ভব আমাকে বলো। স্যার আমি উদাহরণ দিই, আমার একটা ফ্রেন্ড আছে স্যার, বলো। ওই পড়াশোনাও করে প্রেমও করে, রিলেশনের বয়স এই 7 বছর স্যার, এখনো রানিং আছে, কিছুদিন পর বিয়ে করবে স্যার। এখনো স্যার ওর ক্লাসে ফার্স্ট বয় স্যার, আমি বলি আর মেয়ে হলো সেকেন্ড, আর এখন মেয়েটা পড়ে মেডিকেলে, ডিএমসি তে পড়ে, ছেলেটা ডিএমসি তে পড়ে। আচ্ছা এরকম উদাহরণ ঠিক আছে, এরকম উদাহরণ আছে, এরকম লাইফে অনেক বাস্তব উদাহরণ আছে, এগুলো সাক্ষীও আমি, ঠিক আছে। বাট আমার মনে হয় যে তুমি দেখো পার্সেন্টেজ যদি বলো তাহলে পার্সেন্টেজটা অনেক কম। খুবই স্যার জিরো জিরো ওটা জিরো যদি দিয়ে দেখা হয় ওদের সবকিছুতেই খোঁজ আছে। পার্সেন্টেজ কিন্তু অনেক কম। আমি যদি বলি তোমাকে যে দেখো ছেলে মানুষের ক্ষেত্রে যদি বলি তোমাকে অবশ্যই স্টেবল একটা ক্যারিয়ার, এটা ছেলেদের জন্য অবশ্যই তোমাকে একটা স্টেবল ক্যারিয়ার থাকতে হবে। যদি তোমার স্টেবল ক্যারিয়ার না থাকে তাহলে হচ্ছে তুমি সংসার চালাতে পারবে না। এটা এখনকার যুগে বাস্তবতা স্বাভাবিক। মেয়েদের ক্ষেত্রে যদি বলি যখন হচ্ছে তারা বিয়ে করতে চায় তাদের ফ্যামিলি বলো, ধরো আমার ক্ষেত্রে বলো, আমার বোনের যদি আমি বিয়ে দিতে চাই তাহলে আমি দেখবো যে আমার যার সঙ্গে বিয়ে দেবো ছেলেটা স্টেবল বা ভালো একটা জব করে। কারণ আমাদের দেশে কালচারটা এরকম যে ভালো একটা জব হইলে তার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবে। আচ্ছা সরকারি চাকরিগুলো হ্যাঁ সরকারি চাকরিগুলো তো কোনো কথা নেই, সেটা হচ্ছে বয়স্ক কাকু বললেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হয়, এটা কিন্তু খুবই বাস্তব। এই পার্সেন্টেজটাও কিন্তু অলমোস্ট কি কম, যেটা কথা বলতেছিলাম যে এই তিনটা কখনো একসাথে সম্ভব না। যারা করতে পারে তারা অবশ্যই এক্সট্রা অর্ডিনারি কিছু আছে হয়তো। স্যার তারা পরিপূর্ণভাবে কিন্তু আমি দেখছি আমার লাইফে যদি দেখি বলি যে পলিটিক্সের কথা যদি বলি, যারা পলিটিক্স করে তারা এই জন্য কন্টিনিউ করতে পারে। কারণ কি পলিটিক্স করতে গেলে সবসময় কি কাজে থাকতে হয়, মিছিলে যাইতে হয়, বিভিন্ন প্রোগ্রামে যাইতে হয়, রাতে ঘুম হবে না, সকালে তুমি খাইতে পারবে না, তুমি কখন কোথায় থাকবে। তারা এই দুটো কখনো সম্ভব না। এই প্রেম আর পড়াশোনা তারা সম্ভব না। আর যারা পড়াশোনা করে তারা চিন্তা করে আমি পড়াশোনা করবো, ভালো রেজাল্ট করবো, আমার উজ্জ্বল একটা ক্যারিয়ার দরকার, সে চিন্তা করে হ্যাঁ সে প্রেম করে না এমন না। ঠিক আছে, সে প্রেম করে না এমনটা কিন্তু খাবারটা ঠিক না। করতে পারে বাট ওভাবে করে, ওভাবে করে আমরা সবকিছু ম্যানেজ করে করে। যেমন ধরো যে ঠিক আছে আমার আজকে পরীক্ষা বা আমি পড়াশোনা করি, ঠিক আছে আমার পরে কথা বলবো বা আমাদের পরীক্ষাগুলো শেষ হোক দেন আমরা কথা বলবো। এই কালচারটা অনেকেই করে যারা আপনি যে কথাটা বললেন যে এখন আমাদের পরীক্ষা, এখন আমরা পড়ি, পরে আমরা সময় পেলে করতে হবে। ওরা যারা স্যার যে ও বললো যে দুইটা ফ্রেন্ডই ফার্স্ট সেকেন্ড, ওদের ভিতরে কি হবে যে ওরা যখন গল্প করতে বসে তখন ওরা পড়াশোনা করে। এটাকে প্রেম বলেন। এজন্য কি হয় মাঝে মাঝে ক্যাম্পাসগুলো দেখা যায় ব্রিলিয়েন্ট কাপল দেখা যায়, তাই না? ব্রিলিয়েন্ট কাপল দেখা যায়, তারা কি করে? তারা হচ্ছে প্রেম করতে গেলে পড়াশোনা গল্প করে। কারণ জিনিসটা তাদের কি দরকার? আমার সিজিপিএ দরকার, পড়াশোনা দরকার, হ্যাঁ। বাট এই জিনিসগুলো একদিকে ভালো, যারা এটা মেইনটেইন করতে পারে তাদের জন্য বেস্ট, বাট যারা মেইনটেইন করতে পারে তাদের জন্য অবশ্যই সেটা ঠিক। স্যার এখন ফ্যামিলিও মেনে নিয়েছে, দুইজন যেহেতু মেডিকেলে পড়ে, উজ্জ্বল ভবিষ্যৎ, আর কিছু আমি বলছি যে এক্সেপশনাল কখনো উদাহরণ হতে পারে না। যদি তোমার হচ্ছে ধরো ছেলে মেডিকেলে পড়ে আর হচ্ছে মেয়ে হয়তো ইঞ্জিনিয়ারিং কিছু পড়ে, তাহলে অবশ্যই যেহেতু দুজনে স্টেবল ভালো একটা ক্যারিয়ার আছে অবশ্যই এটা মানে। ম্যাক্সিমামই মানে না, আমার মানে এটা আচ্ছা লাখ বলা চলে। তো আমার কাছে যেটা মনে হয় তিনটা দিকে কখনো একসাথে সম্ভব না। তোমরা স্যার পলিটিক্স করলে দিলে একটা সম্ভব, কারণ আমরা কেউ এক্সট্রা অর্ডিনারি।
যদি এক্সট্রা অর্ডিনারি হয় তাহলে তিনটা পি হয়তো সম্ভব। স্যার কোনোদিনও সম্ভব না স্যার। আমার দ্বারা তিনটা পি কখনো একসাথে সম্ভব না। আচ্ছা দেখো পড়াশোনা ফিরে আসছি। আমরা গত ক্লাসে আমরা কি করছিলাম বলো তো? স্যার গত ক্লাসে আমরা কিছু করছিলাম কি বলতো জানি? টেন্ডেন্সি না ওয়ার্ক অফ র্যাপচার। হ্যাঁ ওয়ার্ক অফ র্যাপচার। আচ্ছা এখন আমরা মোটামুটি ক্লাসগুলো একটু রিভিউ করি, হ্যাঁ মোটামুটি ক্লাসটা আমরা একটু রিভিউ করি, তাই না? আমরা মোটামুটি অনেকগুলো সংজ্ঞা পড়েছি অলরেডি ক্লাসে। এখন আসেন আমরা হচ্ছে গতকালের ক্লাস থেকে একটু আসি। গতকাল আমরা পড়েছিলাম হচ্ছে ওয়ার্ক র্যাপচার হচ্ছে ওয়ার্ক ফ্যাক্টর, তাই এই দুটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আছে স্যার। What is the relation between work of rupture and work of factor? ওয়ার্ক ফ্যাক্টর rupture আর work factor এর মধ্যে কোনো রিলেশন আছে কিনা একজনের করে বলবো না। যদি কত ক্লাসগুলো করেছেন তাহলে আমাকে একটু বলতে হবে যে ওয়ার্ক রাপচারটা কি, ওয়ার্ক ফ্যাক্টরটা কি। যেহেতু নতুন ক্লাসে আরেকজন আছে বুঝতে সুবিধা হবে, বলো। Work factor is the ratio of braking load and braking elevation to work of rupture. ওয়ার্ক ফ্যাক্টরটা স্যার ওটাই তো। ও তো ওয়ার্ক ফ্যাক্টরটা বলছে স্যার, রাপচার তো আমি বলছে। রাপচারের কথা জিজ্ঞাসা করেছি। স্যার রাপচার না আমার কাছে কি আছে? স্যার আমি ওয়ার্ক ফ্যাক্টরটা বলতে পারবো। রাপচার কেন বলো? স্যার রাপচারটা পারবো স্যার। দেখে দেখে না বলো, একজন বলো। আমি গতকাল বলছিলাম যে কোন একটা কাজ সম্পন্ন করার জন্য যেটুকু বল প্রয়োগ করতে হয় এনার্জি প্রয়োজন হয়। কি পরিমাণ প্রয়োজন হয়? এনার্জি রিকোয়ার্ড হয়। আমি তোমাদের বলছিলাম যে এরকম একটা কথা বলছিলাম, আমার খেয়াল করছি না জানি না, প্রত্যেকটা বস্তু কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, আর একটা কাজ হওয়ার জন্য তার অবস্থার পরিবর্তন হওয়া দরকার, বা ডিসপ্লেসমেন্ট অথবা ডিফরমেশন যে জিনিসটা হয় সেই জিনিসটা হওয়া দরকার। এখন দেখো আমি তোমাদের গতকাল বলছিলাম ডাব্লিউ ইকুয়াল এ এস, তাই না? এই জিনিসটা কনসেপ্টটা খেয়াল রাখো। আরেকটা কথা বলছিলাম যে এরকম যে এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে, তাই না? এর উপর কি বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটা সরণ করতে। প্রথম যে অবস্থানে ছিল এটা কি জিরো অবস্থানে, তাই না? তুমি যখন একটা স্থির অবস্থানে থাকবা একটা কি মেইন পয়েন্ট ধরা হয়, তাই না? যেমন কাকলির মোড় থেকে ইউনিভার্সিটি অফিস কলেজ, তাহলে মূল পয়েন্টটা কোথায়? কাকলির মোড়। কাকলির মোড় থেকে তুমি কোথায় আসছো? বনানী ইউনিভার্সিটি অফিস কলেজ ক্যাম্পাসে আসছো, তাই না? তো তুমি যখন মেইন অবস্থানে ছিলা তখন তোমার পয়েন্ট কত ছিল? জিরো। তারপর কি তোমার অবস্থা অবশ্যই পরিবর্তন হচ্ছে, না? তোমাকে হেঁটে আসতে হচ্ছে, তোমার শরীরে বল প্রয়োগ করতে হচ্ছে, স্মরণ করছে, তাই না? তো আমি তোমাদের বলছিলাম যে ওয়ার্ক অফ রাপচারটা কি, যে প্রত্যেকটা বস্তু কণাদের সমষ্টি অর্থাৎ ওয়ার্ক ডান হয়। ওয়ার্ক ডানের কথা বলেছিলাম, ওয়ার্ক ডান, তাই না? ওয়ার্ক ডানের কথা বলেছিলাম এ ইনটু ডিএল, তাই না? এখানে যে ডিএল এর কথা বলছিলাম সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কাজে যখন আমরা সংজ্ঞা করছিলাম এস মানে হচ্ছে সরণ, তাই না? কিন্তু এখানে হচ্ছে ডিএল মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিএল মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে অবস্থান পরিবর্তন। এই যে ওয়ার্ক ডানটা হলো এটাকে আমি কি করছিলাম ইন্ডিকেশনের মাধ্যমে ব্যাখ্যা করছিলাম, তাই না? ইন্ডিকেশনটা মানে হচ্ছে সমষ্টি, প্রত্যেকটা বস্তু কোণা ক্ষুদ্র ক্ষুদ্র কোণার সমন্বয়ে গঠিত। এই যে কাজটা সম্পন্ন হলো, আচ্ছা এ থেকে স্যার ওটা কি এল এর ডেল্টা? হ্যাঁ ডিএল ডিএল এল এর ডেল্টা। হ্যাঁ ডিএল। এখন দেখো এখান থেকে এখানে গেছে, একবার তো আসছে না, একটু একটু করে আসছো না? একটু একটু করে তো আসছে, কিন্তু একবার জলদি আসতে পারবো না। এখানে কাজ সব সময় এই বল সব সময় একই পরিমাণ প্রয়োগ করা হচ্ছে না, যার ফলে আমরা সামেশন বের করছি। হ্যাঁ, না আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যেহেতু স্যার কাজটা এখানে বলের পরিবর্তন আছে সুদা কথা। বলের পরিবর্তন হলে তো সামেশন বের করা না দরকার। বলের পরিবর্তন হচ্ছে না। কাজটার যে সমষ্টি মানে স্যার বল কনস্ট্যান্ট। এখান থেকে এখানে আসার জন্য কতটুকু আমার কাজ সম্পন্ন হয়েছে এটা টোটাল আমি সামারি বের করব। টোটাল সামারি বের করব। এই সামারি বের করার জন্য আমরা কি ইউজ করব? সামেশন। এই চিহ্ন দ্বারা অর্থ এর মধ্যে পুরোটা যতটুকু থাকবে এটা সমষ্টি, তাদের প্রতিটা জায়গায় যদি একই সমান একই হচ্ছে আয়তনের হতো তাহলে তো আমাদের এইভাবে সামেশন করা লাগতো না কি ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি কারণ এখানে উঁচা নিচে কার্ভ আছে। কার্ভ, ওই যে কার্ভের কথা বললাম না, বটম কার্ভ আর হচ্ছে ডট কার্ভ কথা স্যার বলছি। রাপচার এখানে কার্ভ হলে তার জন্য আমরা এই সামেশনটা করতেছি। দেখো এখানে কোনো ইসে বলে কোনো পরিবর্তন নাই, বল কনস্ট্যান্ট। এখানে কি করছিলাম বলো তো? একটা ইন্ডিকেশন আমরা ইউজ করছিলাম, তোমাদের গতকাল আমরা বলছিলাম দেখো এই যে ওয়ার্ক অফ রাপচার 0 টু ব্রেক, তাই না? F ইনটু DL এটা করছিলাম না? জি স্যার। 0 টু কি করছিলাম বলো তো? ব্রেক, তাই না? F ইনটু DL ব্রেক অথবা ডিফরমেশন, যেটাই বলো না কেন, ঠিক আছে? F ইনটু DL মানে এটা সমষ্টি অথবা কাজের সমষ্টি, ঠিক আছে? অর্থাৎ মনে রাখবা যে একটা কাজ সম্পন্ন হওয়ার জন্য টোটাল যে সমষ্টিটা সেটা ওয়ার্ক অফ রাপচার। আর ওয়ার্ক ফ্যাক্টরটা কি? স্যার ওয়ার্ক ফ্যাক্টরটা হচ্ছে ওয়ার্ক অফ রাপচারটা আবার বলুন। হ্যাঁ
লোকাল রাফটার একটা কাজ সম্পন্ন হওয়ার জন্য টোটাল যে পরিমাণ এনার্জি প্রয়োজন হচ্ছে এই টোটাল এনার্জির সমষ্টিকে বলা হয় ওয়ার্ক। মানে এনার্জির সমষ্টিটাকে রাফটার বলা হয় সোজা কথা। The ratio of braking load into braking extension to work of rupture It's called ওয়ার্ক। ক্লিয়ার? আপাতত ক্লিয়ার? এখন আসলে ওয়ার্ক ফ্যাক্টরের দুইটা কথা বলছিলাম, একটা হচ্ছে বটম কাপ আর একটা হচ্ছে টপ কাপ, তাই না? আর ওয়ার্ক ফ্যাক্টরের জন্য একটা হচ্ছে ভ্যালু ছিল, সে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ছিল 0.5, তাই না? 0.5 কতগুলো বলেছিলাম গ্রেটার দ্যান লেস দ্যানের কথা, তাই না? সবসময় আমরা কি করি, গ্রেটার দ্যান চিহ্ন সবসময় ডান হাত আর লেস দ্যান চিহ্ন বাম হাত, তাই না? জিনিসটা ফাংশন হয়ে গেল ভুল না হয়, এতটুকু মতো কোনো সমস্যা ঠিক আছে? ক্লিয়ার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন রাপচার এন্ড ওয়ার্ক ফ্যাক্টর। ক্লিয়ার? স্যার সেক্ষেত্রে আমরা শুধু ওয়ার্ক ফ্যাক্টর দিয়ে এটা ক্লিয়ার করে দিতে পারবো না, একটা দিলেই তো হবে। পরবর্তী দিয়ে দেব হাফ ইনটু এই যে এটা দিয়ে হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু লাস্ট ব্রেকিং লাইনে লোড, না স্যার? হ্যাঁ হাফ ইনটু ব্রেকিং লোড, হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এলিভেশন ব্রেকিং লোড ইনটু লং স্যার একটা সূত্র দিয়ে দেন এই লাস্টে ইফ দিয়ে এই লাইনটা বর্ণনা করে এই লাইনে লিখে দিলে ঠিক আছে এক্সটেনশন তাহলে অ্যানসার হয়ে যাবে। ব্রেকিং এক্সটেনশন। ক্লিয়ার? জি স্যার। যারা নতুন ক্লাসে আসছে তাদের জন্য একটু কষ্ট হবে, না ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? পরে আসছে এগুলা পরবর্তী ভিডিওতে দেখো, এরপরে সমস্যা থাকলে অবশ্যই বলবা, সলভ করার চেষ্টা করা হবে। এখন আসো এটা কোন কাজ করে, এখন আসো ওয়ার্ক রিকভারি। নতুন একটা টার্ম সেটা হচ্ছে কি ওয়ার্ক রিকভারি। এটা খুব গুরুত্বপূর্ণ। রিকভারি মানে কি বলতো? রিকভারি মানে স্যার শারীরিক এই শারীরিক জি স্যার শারীরিক বলা মানে বলা না রিকভার হয়েছে যখন অসুস্থ হও আমি বলি না জলদি রিকভার করো, রিকভার করো, শারীরিক দোয়া করে রিকভার উন্নতি স্যার। মানে কি রিকভারি মানে একটা জায়গা থেকে উন্নতি করা, যখন একটা খারাপ অবস্থানে আছে সেই জায়গা থেকে তুমি খুব দ্রুত উন্নতি করতেছো, সেটাকে বলা হয় রিকভারি। ঠিক আছে? এখন আসলে ওয়ার্ক রিকভারি কি দেখো, আমি তোমাদের কেন রেশিওটা শিখেছি, এই সংজ্ঞার অনেকগুলো সংজ্ঞা আছে না, ডেফিনেশন। প্রত্যেকটা ডেফিনেশন টেক্সটাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এতগুলো ডেফিনেশনটা একটু হলেও তোমাদের জন্য কঠিন মনে রাখা। আমি এই মনে রাখাটা সোজা করার জন্য এই রেশিও ব্যবহার করতে পারছি। রেশিও ব্যবহার করে একটা সঙ্গে আরেকটা তুমি কম্পেয়ার করতে পারবে। ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে রেশিও কথা বলবো না বারবার, স্যার রেশিও রেশিও ভুল স্যার হওয়ার সম্ভাবনা কম। স্যার ভুলের সম্ভাবনা কম থাকে স্যার, আমরা পারফেক্ট ভুল লিখতে পারবো আর খুব সহজে স্যার। ঠিক আছে? এখন আসো, আগে বলছিলাম যে সূত্রগুলো আছে সূত্রগুলোতে প্রত্যেকটা ম্যাথ থাকতে পারে, সো ম্যাথ করার ট্রাই করো। এখন আসো ওয়ার্ক রিকভারিটা কি, হ্যাঁ ওয়ার্ক রিকভারি হচ্ছে ওয়ার্ক রিটার্ন ইনটু রিকভারি টোটাল ওয়ার্ক ডান ইন টোটাল এক্সটেনশন। ওয়ার্ক রিকভারি কি বলতো? টোটাল ওয়ার্ক ডান ইন এক্সটেনশন, ডান ইন এক্সটেনশন, আর উপরে হচ্ছে স্যার ওয়ার্ক রিটার্ন ইন ডিউরিং রিকভারি, না ওয়ার্ক রিটার্ন প্রসারিত হতে যতটুকু ক্ষমতা লাগছিল, কাজের প্রয়োজন ছিল, আর আবার সংকুচিত হতে যতটুকু লাগছে না স্যার? হ্যাঁ দেখো ওয়ার্ক রিকভারি কি দেখো, তুমি যখন একটা কাজ করবা কাজটা কি এক্সটেনশন হয়, তাই না? কতগুলো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, লোহাকে যদি পিটাও লোহা কি বাড়ে, তাই না? বাড়ে না? গতকাল কি বলছিলাম, এক্সাম্পল দিচ্ছিলাম না একটা লোহাকে কি হাতুড়িতে পিটায় না, কেন বাড়ে? স্যার ইয়ার পুল করার পরে স্যার ওদের ধরে স্ট্রেন হয় মানে প্রসারিত হয়। প্রসারিত হয়, তাই না? এখন ওয়ার্ক রিকভারি বলতে বোঝায় যে টোটাল ওয়ার্ক ডান ইন এক্সটেনশন, মানে এক্সটেনশন হয়ে কতটুকু কাজ সম্পন্ন মানে হয়েছে, প্রসারিত হয়ে কতটুকু কাজ কাজ সম্পন্ন কতটুকু হয়েছে। কাজ প্রসারিত হয়েছে আর কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা। ওয়ার্ক রিটার্ন ইউনিট রিকভারি, রিকভারি করার পরে কতটুকু কাজ বাকি আছে। যেমন ধরো তোমরা ইন্টারমিডিয়েট ফিজিক্স পড়েছো না, সেটা কি বলো তো? কর্মদক্ষতা জি স্যার। এফিসিয়েন্সি পড়েছিল সবাই, জি স্যার। এফিসিয়েন্সি পড়েছিল না, এটা তো ফিজিক্সের এটা এফিসিয়েন্সি কি ছিল বলো তো? কর্মদক্ষতা আচ্ছা মানে একটা মানুষের পক্ষে 100% কাজ করা সম্ভব? না কোনোদিনও না স্যার, কোনো মেশিনের পক্ষেও সম্ভব না। মানে বেশি না শুধু কার ইঞ্জিনের পক্ষে সম্ভব। এখন দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি এফিসিয়েন্সি বলতে কি বোঝায় বলছিলাম, এফিসিয়েন্সি বলতে কি বোঝায়, ধরো তুমি 100% দেওয়ার চেষ্টা করেছো কোনো একটা কাজ, তুমি এর আউটপুট পেয়েছো 70%, না
ইনপুট দিয়েছো 100%, কাজ পেয়েছো 70%। এই যে 70% এটাই তোমার এফিসিয়েন্সি বা দক্ষতা। তোমার যদি দক্ষতা আরো বেশি থাকতো তাহলে কি হতো? 100%ই হতো। বাট একটা কোনো মানুষের পক্ষে, শুধু মানুষ না, একটা মানুষ, মেশিন, কারোর পক্ষেই কর্মদক্ষতা 100% হওয়া পসিবল না। তেমনই দেখো ওয়ার্ক রিকভারির ক্ষেত্রে কি বলা হয়েছে, যখন তুমি একটা কাজ সম্পন্ন করতেছো, এক্সটেনশন হয়ে যাচ্ছে, এক্সটেনশন হওয়ার পরে তুমি যখন এটাকে রিকভারি করতে যাচ্ছ, কতটুকু তুমি রিকভারি করতে পারবে, এটার অনুপাতকে কি বলা হয়? ওয়ার্ক রিকভারি। The ratio between total work done in extension to work done during recovery, that is called work recovery. বুঝছো কি? রাবার পরে Okay. Work recovery কি? The ratio between total work done in extension to work done during recovery is called. বলা যায় যে efficiency of input and output। না, ওটা তো আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে এফিসিয়েন্সি উদাহরণ দিয়ে বুঝাইছি। স্যার ওইটাই তো। সো ওইটাই এগুলা কথা Meaning বড় তো বড় লেখা। তোমার যদি মনে না থাকে অবশ্যই তুমি বুঝবা যে এফিসিয়েন্সি কথা বলা হচ্ছে, যে আমি 100% কাজ করার চেষ্টা করেছি, আমি আউটপুট পেয়েছি। না আমরা যেভাবে বুঝি পরীক্ষাতে ভালো করে লিখে আসতে পারলেই তো। হ্যাঁ, তুমি পরীক্ষা লিখতে বলে তো আমার কোনো সমস্যা নেই। জি স্যার, এটাই হলো সমস্যা। বাট বুঝাইতে হবে যে না এটা হলো ওয়ার্ক রিকভারি। ক্লিয়ার? আপনি বলেন ওয়ার্ক রিকভারি। The total done in extension, the ratio of total work done in extension to the work returned. অর্থাৎ কোনো একটা আমি কাজ সম্পন্ন করলাম, কাজ সম্পন্ন করার পরে কিছু অপচয় হয়, আর মূল আমরা যে যতটুকু কাজ পাই সেটাকে আমরা কি বলি? ওয়ার্ক রিকভারি বলি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, সো অবশ্যই এগুলো আগামী উইকে আপনাদের সিটি হবে, ক্লাস টেস্ট হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার কেন স্যার কেন স্যার? এখন আসেন আরেকটা জিনিস দেখেন, টোটাল এক্সটেনশন ইকুয়ালিটি কি বলা আছে দেখেন, আরেকটা জিনিস ইলাস্টিক এক্সটেনশন আর প্লাস্টিক এক্সটেনশন। আচ্ছা, আমি একটা কথা বলবো, ইলাস্টিক, হ্যাঁ ইলাস্টিক তো তোমরা চিনো না, আর হচ্ছে প্লাস্টিক চিনো তো? আচ্ছা, এই দুটোর মধ্যে যদি তুমি টানো কোনটা বেশি হচ্ছে লম্বা হবে? স্যার ইলাস্টিক হবে। ইলাস্টিক। আচ্ছা, আমরা এখানে একটা প্রশ্ন আছে তোমাদের, যেহেতু এখানে নাই বাট কোশ্চেনটা তোমাদের বলে দেই, লোহা এবং রাবার, লোহা এবং রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? স্যার অবশ্যই রাবার। কারণ কি বলতো? নরম আর রাবার ইলাস্টিসিটি বেশি স্যার। আর ফ্লেক্সিবিলিটি বেশি। ফ্লেক্সিবল না? কোশ্চেনটা কি হবে স্যার? লোহা এবং রাবারের মধ্যে সবাই প্রশ্ন তুলে নাও, পরীক্ষা থাকবে তো, পরীক্ষা হামিলা থাকায় থাকবে। স্যার এই কোশ্চেনটা আমরা ক্লাস 9 এ আনসার করছি, হ্যাঁ, এর আনসার করছি। এখনো পড়বে, ইউনিভার্সিটি এসে পড়বা, থাকবে না। লোহা এবং রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? অ্যান্সার হবে হচ্ছে রাবার। রাবার হচ্ছে কি? নরম, ফ্লেক্সিবিলিটি বেশি, এলাস্টিসিটি বেশি। এই জন্য স্যার এমসিকিউতে তো এগুলো অনেকগুলো আছে। ঠিক আছে, লেখা রাখবেন। লোহা এবং রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? অবশ্যই মনে রাখতে হবে কোনটা। এখানে সেম কথা বলা আছে, এলাস্টিক রিকভারি আর প্লাস্টিক রিকভারির মধ্যে কোনটা বেশি রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি? বলেন তো। এলাস্টিক রিকভারিটা হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এলাস্টিক সবসময় ফ্লেক্সিবল। ক্লিয়ার? কোনো সমস্যা আছে কিনা দেখেন। তারপরে আসি আমরা এলাস্টিসিটিতে যাব। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে এলাস্টিসিটি। স্যার যতটুকু পড়াবেন ততটুকু এক্সাম হবে। হ্যাঁ, আগামী উইকে আপনাদের সিটি হবে। এলাস্টিসিটি কি বলেন তো? এই উইকে যতটুকু পড়াবেন ওইটুকুর উপরে সিলেবাস। এখন তো প্রতি ক্লাসে সিটি হবে। ইনশাআল্লাহ স্যার খুশি স্যার। স্যার স্যার হ্যাপি স্যার খুশি। কিছু করার নেই, প্রত্যেকটা ক্লাসের মার্ক এন্ট্রি করা হবে। ইনশাআল্লাহ। প্রত্যেকটা যারা দিবে ওভাবে আমি নাম্বার দেবো। আচ্ছা ইনশাআল্লাহ স্যার। যারা আসবে না নাম্বার পাবে না। স্যার একটা বলেন। প্রত্যেকদিন যে আমরা আসি ওই পেজে যদি সাথে দিয়ে দেন তাহলে আমরা রেজিস্ট্রেশন করে ফেলে আমি দিয়ে দেবো। এর রেজিস্ট্রেশন করে ফেলেছেন? করে দিয়েছে রেজিস্ট্রেশন? কি করে দিয়েছে? টাকা জমা দিচ্ছেন টাকা জমা দিলে রেজিস্ট্রেশনটা অথবা আমার সাথে যোগাযোগ করতে হবে, তাহলে আমি রেজিস্ট্রেশনটা করে দেবো। তো যেটা বললাম স্যারের কাছে বল। স্যার এখন তুই যা বলছো স্যার, আমার কি হয়ে যাবে? ওকে। আমরা বেশি টাকা দিলে তো আচ্ছা, ক্লাসে আচ্ছা ক্লাস করে আমরা কথা বলি এই বিষয়টা নিয়ে। ক্লাস করে আমি কথা বলবো। পড়াশোনা আমরা আসি, যেটা কথা বলতেছিলাম যে লোহা এবং রাবারের মধ্যে কোনো বেশি স্থিতিস্থাপক, অবশ্যই সেটা রাবার। এটা ব্যাখ্যাটা অবশ্যই ভালো করে পরীক্ষায় লিখে দিতে হবে। এখন আছে এলাস্টিক রিকভারি, প্লাস্টিক রিকভারি। এই দুটোর মধ্যে কোনটা রিকভারি বেশি পসিবল? সেটা হচ্ছে এলাস্টিক রিকভারি। ক্লিয়ার? এখন আসলে এলাস্টিসিটি কাকে বলে? এলাস্টিসিটি অনেকবার আমি বলেছি, এলাস্টিসিটি কাকে বলে কেউ
কি স্যার? elasticity স্যার আমি বাংলায় শুনতে বলবো। স্যার বাংলা বলতে পারবো সেটা বলো বাংলা করে পরে ইংলিশে ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যে বিকৃতি ঘটবে সেটা পুনরায় কভার করে নেওয়ার যে ক্ষমতাটা এটাই স্থিতিস্থাপকতা। ভেরি গুড স্যার স্থিতিস্থাপকতা হলো যে মূলত আমরা কোনো একটা রাবার টানলাম, টানার পরে যতটুকু বৃদ্ধি হয়েছে, হ্যাঁ বলো বলো যতটুকু বৃদ্ধি হয়েছে ওইটা যে আবার পুনরায় অবস্থায় ফিরে আসবে স্যার, এটাই স্থিতিস্থাপকতা। বলো তুমি বলো সেই জিনিসই কি করবে? কোনো বস্তুকে টানার পর যদি সেটা বিক্রি ঘটার পর আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসে। পীড়ন সম্পর্কে ধারণা আছে পীড়ন বিকৃতি আমরা কতদিন আগে একটা বলছিলাম এটা পরীক্ষা থাকবে হুকস ল হ্যাঁ হুকস ল হুকস ল সমানুপাতিক। হুকস ল ছিল হচ্ছে পীড়ন And বিকৃতির সমানুপাতিক। সমানুপাতিক হচ্ছে স্পেন অর্থাৎ পীড়ন বিকৃতি আমি ইংলিশে লিখলাম পীড়ন আর বিকৃতি পীড়ন বিকৃতির সমানুপাতিক অর্থাৎ স্ট্রেস আর স্ট্রেইন সমানুপাতিক ঠিক আছে ক্লিয়ার অর্থাৎ তুমি যে পরিমাণ টেনশনে থাকবে তোমার মস্তিষ্কে বিকৃতি সে পরিমাণ হবে। সোজা জি বাংলায় স্যার, স্যার, ধরো তুমি একটা কোনো বিষয় নিয়ে টেনশনে আছো তাই না তখন কি তোমার মানসিক অবস্থাটা কিরকম হয় বলো তো মানসিক অবস্থাটা অবক্ষয়টা বেশি হয় না ধরো যদি বলি খুব খারাপ একটা এক্সাম্পল বলে দিতে ধরো যে তোমার ফ্যামিলি মেম্বারকে মারা গেছে তাই না? তখন তোমার মানসিক অবস্থাটা কেমন হবে মানে খারাপ অবস্থা হচ্ছে এটা যে তুমি একটা পীড়নে আসছো বা প্রেশারে আসছো তার মধ্যে তোমার একটা বিকৃতি হয়ে গেছে কারণ মানসিক অবস্থা তোমার খুবই খারাপ হ্যাঁ এরকম তো হয় জি স্যার। তাই না ধরো তোমার আগামীকাল পরীক্ষা তোমার কোর্স কমপ্লিট হয়নি তোমার সিলেবাস কমপ্লিট হয় না তখন তোমার কি হয় বলো তো তুমি খুবই টেনশনে থাকো তাই না টেনশন থাকো আগামীকাল আমার পরীক্ষা আমি কীভাবে শেষ করবো তখন তোমার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খায় সারাক্ষণ তোমার একটা বিকৃতি হয় তুমি এমনি ক্লাসে যে অবস্থা থাকো তোমার মানসিক অবস্থা যেমন থাকে বাট তুমি যখন পরীক্ষার সময় থাকো তোমার স্ট্রেসটা আরও বেড়ে যায় কেন বলো তো আগামীকাল আমার পরীক্ষা আমি সিলেবাস কমপ্লিট করতে পারিনি মানসিক টেনশনটা আরও বাড়ে রাইট কিনা সেই জিনিসটার কথা বলো সেটা বুকস হয়েছিলাম সেটা হচ্ছে কি স্ট্রেস সমানুপাতিক স্ট্রেইন অর্থাৎ যদি পীড়ন বাড়ে বিকৃতিও বাড়বে যদি পীড়ন কমে বিকৃতি কমবে ক্লিয়ার যদি পরীক্ষার আগে আমার সিলেবাস কমপ্লিট থাকে তাহলে তুমি এতটুকু টেনশন থাকতে পারো যে না তোমার পরীক্ষাটা ভালো হবে কারণ তোমার টেনশন কম কারণ আমার সিলেবাসটা শেষ হচ্ছে তোমার পরীক্ষা দিতে সুবিধা হবে ঠিক আছে তাহলে এলাস্টিসিটি কাকে বলে এলাস্টিসিটি ধরো যে কোনো একটা রাবারকে যদি টেনে লম্বা করো যদি তুমি ছেড়ে দাও যদি পূর্বে অবস্থায় ফিরে আসে সেটাকে কি বলবো এলাস্টিসিটি কিছু বস্তু আছে যে আরেকটা জিনিস এখান থেকে পড়ি সেটা হচ্ছে এলাস্টিক লিমিট না এরকম একটা চার্ট আছে আমাদের একটু করে আমরা দেখবো যে প্রত্যেকটা বস্তুরই কিছু না কিছু একটা লিমিট আছে তাই না আমাদের মানুষের যেমন সীমাবদ্ধতা আছে প্রত্যেকটা বস্তুর কিছু সীমাবদ্ধতা আছে ওর একটা ভ্যালু আছে ওই চার্টটা আমাদের মুখস্থ করতে হবে ধরো সে এক্সাম্পল লোহা হ্যাঁ লোহার হচ্ছে এলাস্টিসিটি ধরো 0.2 এটার উপরে ও এলাস্টিসিটি আর দিতে পারবে না যতই তুমি লোহাকে পিটাও না কেন এর বেশি ও আর লম্বা হবে তাই না মানুষের ক্ষেত্রে বলো মানুষের একটা এজ আছে তারপরে আর মানুষ কিন্তু বড় হয় ক্লিয়ার এরকম তো প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে এলাস্টিক লিমিট কাকে বলে যদি বলা হয় সোজা বাংলা কথা তাহলে কি হবে এলাস্টিক লিমিট কি বলতো কোনো বস্তুর প্রসারণ স্যার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা একটি লিমিট ইলাস্টিক লিমিট। এভাবে বলতে পারো কোনো একটা বস্তুকে যদি টেনে লম্বা করো আর কি প্রসারিত হওয়ার কোনো সুযোগ নেই সম্ভাবনা নেই অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু পর্যন্ত তুমি গেছো এরপরে আর কোনো দেওয়ার সম্ভাবনা নেই এটাকে কি বলা হয় এলাস্টিক লিমিট বলা হয় ক্লিয়ার ঠিক আছে কোনো কোশ্চেন আছে কিনা বলুন কোশ্চেন নাই আচ্ছা এলাস্টিক রিকভারি আচ্ছা দেখো এখন আছে এলাস্টিক রিকভারি পড়া কিন্তু কঠিন লাগতেছে শুরু কিন্তু মানে ঘুরে কষ্ট লাগতেছে বাইরে গরম ভিতরে ঠান্ডা আচ্ছা এটা সাধারণ বোঝা পারবো তাই না তোমার যদি ওখানে বসে গরম লাগে তাহলে আমার সামনে যে অবস্থা হচ্ছে বাবা আচ্ছা স্যার আপনারা কি মেকার দেখছেন আমি আর প্ল্যান বি আমার এসে আছে না আমি খুব রিস্কি পশ পিচ। আমি মানে রিস্কি আমি গরম পানি খাই ঠান্ডা পানি খেতে পারি এখন হচ্ছে এলাস্টিক রিকভারি একটু আগে দেখলাম ওয়ার্ক রিকভারি এখন হচ্ছে এলাস্টিক রিকভারি তাহলে তোমার কি মনে হয় এই টার্মটা দেখে পরে কি মনে হলো তোমাদের কাছে যে এলাস্টিক রিকভারিটা কি আসলে সেটা পার্সেন্টেজ হচ্ছে ইনপুট আর আউটপুটের মানে টোটাল এক্সটেনশন হয়তো আর
হয়েছে এটা কি মনে হয়? তুমি ভয় পেয়েছো ক্লাসে? তো বলো। আমার ক্লাস কোনো ভয় না। আমার ক্লাসে টানার পর আবার ছেড়ে দিলে যেটা আসে ওইটা রাইট। আর কার মনে হয়? সে বললেই যদি স্যার কি বলছে এটাই আসলে এক্সাক্ট পয়েন্ট। অর্থাৎ কোনো একটা বস্তু থেকে টানবা, গুড রিফার টানলে তো লম্বা হয়ে যায় না? তারপরে যে আস্তে আস্তে হ্যাঁ 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 রাইট। এটা কতদূর পর্যন্ত আসবে সেটাকে বলা হয় এলাস্টিক রিকভারি। পুরোটা নাও আসতে পারে আবার আসতেও পারে, সেটা হচ্ছে এলাস্টিক রিকভারি। আমি যদি দেখি কি বলেছে দেখো, the power of recovery from a immediate extension is called as elastic recovery. Elastic recovery of fiber depend on type of fiber. Fiber উপর ডিপেন্ড করে। আমি ধরো বলি, যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভাষায় বলি, পলিস্টারকে যদি তুমি টানো তাহলে কি হবে বলো তো? বেড়ে যাবে পলিস্টার হবে হবে না কি জানিস এই প্রিন্সিপাল আমি বলি প্রত্যেকটা ইয়ানের স্যার পলিস্টার কোনটা দেয়? পলিস্টার তুমি ছিল না ইন্ডাস্ট্রিতে তোমাদের দেখাইছিল। আচ্ছা আমি বলি, আমাদের দেখান না তুমি যদি তোমরা আমার সঙ্গে ছিলাম কটনকে যদি তুমি ধরে টানো কটনটা খুব সহজে ছিঁড়ে যাবে। হ্যাঁ পলিস্টারকে যদি ধরে টানো হ্যাঁ ছিঁড়ে। তোমার হাত ছিঁড়ে যাবে, মানে হাত কেটে যাবে, কারণ পলিস্টারটা অনেক শক্ত, সুতাটা অনেক শক্ত। এই রক সুতা টাইপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টানো দেখো যে তোমার হাত হচ্ছে কেটে যাওয়ার মতো বুঝতে পারো। আর লাইলন চিনের উপায় হচ্ছে তুমি যখন সুতাটা টানবা হ্যাঁ আশ্বাসের মতো বেরোবে, সুতার মধ্যে একটা আঁশ বেরোবে। কাপড় চেনার এগুলো ওই যারা খুব সহজে চিনতে পারে তারা গেনার। মানে কটন দেখলে তুমি দেখবে যে কটনে টানো কটন ছিঁড়ে যাবে টুম করে না। কারণ কি বলতো কটনে স্যার তো শর্ট স্টাফ হওয়ার পরে স্ট্রেন্থ একটু কম আর পলিস্টার তো লং স্টাফ হওয়ার তারপরে দেখেন স্যার ক্লাস হচ্ছে একটু চেক করেন একটু হ্যাঁ? ঠিক আছে আমি বলি ক্লাসে ছিলাম এলাস্টিক রিকভারিতে ছিলাম তাই না? তাহলে এলাস্টিক রিকভারিটা কি দেখো ডিপেন্ড করে ফাইবারের উপরে, যেটা একটু আগে বললাম যে কটন ছিল ওইটা হচ্ছে কটন যখন সুতা তুমি দেখবা যেমন সুতাটা টান দিলে খুব সহজে ছিঁড়ে যাবে, তাহলে বুঝবা যে এটা কটন। মানে আমি সোজা হয়ে বলছি। 2 নম্বরটা হচ্ছে পলিস্টার। যখন পলিস্টার দেখবো ফাইবার দেখবা যে টান দিবা আর দেখবা যে তোমার হাত ছিঁড়ে যাওয়ার মতো হবে, হাত কেটে যাবে, ঠিক আছে? তুমি খুব সহজে পলিস্টার টাইপ করতে পারবে। আর নাম্বার 3 হচ্ছে লাইলন। লাইলন যখন তুমি টানবা দেখবো যে সুতার ভিতর থেকে আঁশের মতো বেরোবে, আঁশ বেরোবে, সেই জিনিসটা হচ্ছে লাইলন সুতা। এই 3টে সুতা এখন থেকে চিনবা। এই আমরা এই সেমিস্টার আমরা ভিজিটে যখন যাবো তখন তুমি নিজে নিজে এটা ট্রাই করতে পারবে। এখন আসো ডিপেন্ড করে কার উপর বলছিলাম, টাইপ অফ ফাইবার, ফাইবার স্ট্রাকচার, মলিকুলার বন্ড, ক্রিস্টালিটি অফ ফাইবার আর এলাস্টিক রিকভারি। তাহলে এলাস্টিক রিকভারি কাকে বলে দেখো, বুঝতেছো পড়া? জি স্যার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এলাস্টিক রিকভারি which factors depend on elastic recovery. Elastic recovery. Factors. কি factors depend করে elastic recovery উপর? প্রথম বলতে পারো ফাইবার টাইপস। কি বলতে পারো? ফাইবার টাইপ এক নাম্বার, হ্যাঁ। 2 নাম্বারটা বলতে পারো স্ট্রাকচার অফ ফাইবার, স্ট্রাকচার অফ fiber, crystallinity of fiber, crystallinity of fiber, ঠিক আছে? এগুলো মোটামুটি বললেই হবে, হ্যাঁ। তারপর হচ্ছে মলিকুলার বন্ড। বন্ড তো ছিল তাই না? কি বন্ড? বন্ড কি? হাইড্রোজেন বন্ড করছিল জি স্যার একটা পানি, হ্যাঁ। একটু পরে তুমি কেমিস্ট্রি ক্লাস করবে, একটু পরে কি করবা? কেমিস্ট্রি ক্লাস করবে তাই না? আচ্ছা পানি কি বন্ধনের মধ্যে করে দেবো কত? পানি বলা না, পানি কি বন্ধনে যায়? হাইড্রোজেন আর একটা কি? কোভ্যালেন্ট বন্ড এটাকে বলা বন্ড। বন্ড মানে হচ্ছে যুক্ত করা। বন্ড মানে কি? যুক্ত করা। বন্ড মানে কি? যুক্ত করা। এটাকে বললাম হচ্ছে কি ফ্যাক্টর, এখানে হচ্ছে ফাইবার টাইপ বললাম। 2 নাম্বারটা বললাম স্ট্রাকচার অফ ফাইবার, 3 নাম্বার হলো ক্রিস্টালিটি অফ ফাইবার, আর এটা হচ্ছে কি মলিকুলার বন্ড। মলিকুলার বন্ড। মলিকুলার বন্ড আর একটা জিনিস মনে রাখতে হবে, আমি তোমাদের বলছিলাম যারা নতুন ক্লাসে আসছে তাদের জন্য বলি, কটনের ক্ষেত্রে কোন বন্ড আছে বলো তো? কটনের রিঅ্যাক্টিভ গায়ের জন্য কোন বন্ড? আয়নিক বন্ড
পয়েন্ট আছে এটা পড়াছিলাম না তোমাদের মনে নেই আচ্ছা এটা নিয়ে একটা ক্লাস নিব এটা আরেকটু ডিপ করা এটা তোমরা বুঝবা মনে হয় বোঝার কথা তোমাদের ক্লাস নিছিলাম ওইদিকে যাবো না এখন দেখো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে পারা যাবে পরীক্ষা আসলে আপনি বলো তো কি কি ফ্যাক্টর কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে ইলাস্টিক ইকুইভ্যালেন্ট পরে কি বোঝা যায় ক্লিয়ার এ পর্যন্ত তাহলে দেখো ইলাস্টিক রিকভারি কিভাবে বলবো ইলাস্টিক রিকভারি হচ্ছে ইলাস্টিক এক্সটেনশন ডিভাইডেড বাই টোটাল এক্সটেনশন তাহলে কি বলতো তাহলে দেখো টোটাল এক্সটেনশন দেখো কি লিখবো বলতো টোটাল এক্সটেনশন না ratio of total extension to elastic extension into 100 into 100%. The ratio between total extension to elastic extension is called elastic recovery. The ratio between total extension to elastic extension is called elastic recovery. Clear? এখন আসো কটনের জন্য ভ্যালুটা কত কটনের জন্য ভ্যালুটা হচ্ছে 0.3 কটনের জন্য ভ্যালুটা কত 0.3 এটা স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিতে এটা মেইনটেইন করা হয় কত ভ্যালু স্ট্যান্ডার্ড ভ্যালু ফর কটন ভ্যালু ফর কটন স্যার এখানে নাইলন আর কটন দেওয়া আছে একটা ওই পলিস্টার আর অ্যাক্রিলিক কেন দেওয়া আছে তারপরে দেখো পলিস্টার and acrylic fiber have higher value polyester acrylic fiber higher value than cotton but less than nylon nylon কত 0.7 nylon কত 0.7 তাহলে এটার মধ্যে আশেপাশে থাকবে 0.5 অলমোস্ট পলিস্টার বুঝো নাই কি বলছি 0.5 কটনের জন্য ভ্যালুটা কত 0.3 এটা ইন্ডাস্ট্রিতে এটা স্ট্যান্ডার্ড মানে মেইনটেইন করা হয় কটনের জন্য কত 0.3 পলিস্টার জন্য কত তো নাইলন এর 7 লাইলন আর এটা হচ্ছে লাইলন আর অ্যাক্রিলিক হ্যাঁ মনে রাখো লাইলনের জন্য কত 0.7 আর পলিস্টারের জন্য 0.5 মানে লাইলনের তুলনায় এটা কম হবে পলিস্টার তাহলে কি হবে বলতো এলাস্টিক রিকভারি কার ক্ষেত্রে বেশি সবথেকে ইলাস্টিক রিকভারি পলিস্টার কটন পলিস্টার রিকভারি বেশি এটা কি জটিল বেশি এলাস্টিক রিকভারি কার বেশি সরি নাইলনের তো 0.7 পলিশ বেশি হওয়ার কথা কটন কটনের না না স্যার কটন না নাইলনের বলো কার বেশি বলো 0.7 যা নাইলন লাইলন কারণ কি লাইলন শুধু যখন হচ্ছে তুমি টানবা না দেখবে যে ওই আঁচড় বের হয় একদম আবার ছোট পলিস্টার তো আরেকটু ফ্লেক্সিবল আর শক্ত কটন তো এমনি ছিঁড়ে যাবে কটন আবার কেমনে ব্যাক করবে বোঝো না কি বলছি এক্সটেনশন মানে কি রিকভারি মানে কি ব্যাক আসতে হবে কটন যখন তুমি টানবা কটন ছিঁড়ে যাবে কটন আবার কেমনে রিকভারি করবে বুঝছো না মানে রিকভারি মানে কি ওটা পুরো পুরো আসতে হবে বাট কটন তো তুমি টানলেই ছিঁড়ে যাচ্ছে ওটা তো আসার সম্ভাবনা নাই এটা তো এলাস্টিক না চলে আসতেছে বাট লাইলন আর পলিস্টারের ক্ষেত্রে এই জিনিসটা হয় বুঝা গেছে পড়াশোনা করতে হবে একদমই সোজা এক্সাম্পল দিয়ে জানো তোমাদের মাথায় থাকবে ক্লিয়ার এখন আসো দেখো তারপরে কি আছে দেখো আচ্ছা ইনফ্লুয়েন্স অফ টেস্ট কন্ডিশন আর রিকভারি এই রিকভারির জন্য কিছু টেস্ট আছে রিকভারির জন্য কিছু টেস্ট আছে হ্যাঁ স্ট্যান্ডার্ড কিছু টেস্ট আছে স্ট্যান্ডার্ড টেস্ট ফর elastic recovery এগুলো তোমাদের কোশ্চেন elastic recovery তোমাদের সিটি হবে এগুলো থেকে কিন্তু কোশ্চেন হবে হ্যাঁ স্যার সিটির জন্য আজকে পর্যন্ত যা পড়াচ্ছেন এক এগুলো নম্বর হচ্ছে টেম্পারেচার এক নম্বরটা কি টেম্পারেচার আচ্ছা তোমরা টেম্পারেচারের কথা একটা বলছিলাম গতকাল যে আমাদের রুমে কক্ষ তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস আমাদের রুমে তাপমাত্রা তাই না সো মনে রাখতে হবে যে আমরা যে ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রিতে চাকরি করবো, সেই ইন্ডাস্ট্রির যে ফ্লোরটা থাকবে, ফ্লোরের একটা কক্ষ তাপমাত্রা থাকবে, স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার। তারপরে দেখো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে টাইম। তারপর কি আছে সেটা টাইম, হ্যাঁ। তারপরে কি টাইম, দেখো রিকভারি ভ্যালু অর সেনসিটিভ টু টেস্ট কন্ডিশন। আরেকটা আছে রিকভারি ভ্যালু, রিকভারি ভ্যালু আছে, রিকভারি ভ্যালু একটু আগে দেখলাম তো ভ্যালু গুলো করে, তাই না? তারপর কি আছে টাইম আছে। রিলেটিভ হিউমিডিটি মানে কি জানো তো? স্যার আর্দ্রতা বলে না আবহাওয়া ট্রেন্ড, আপেক্ষিক আর্দ্রতা, যে আমাদের দেশের টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? বাতাসে আর্দ্রতা কত পার্সেন্ট এরকম বলে না? আবার খবর দেখো, খবর তো দেখো না স্যার আমি দেখি না। দেখো না, তাহলে কি দেখো? স্যার আমার নিউজ ফিডে কোথাও কোনো চ্যানেলে খালি গান দেখো, খবরের কিছু আসে না। ইউটিউবে স্যার আমি না দেখি। পড়াশোনা করো, ইউটিউবে গেলে ইউটিউবে ক্লাস লেকচার করো, ঠিক আছে? গান দেখা তো দেখবাই, গান টান দেখি না। তাহলে হ্যাঁ গান দেখাতে হবে না, গান কিন্তু খারাপ, ঠিক আছে? কি স্যার? গান কিন্তু খারাপ। স্যার আমি কিন্তু এটাই বলছি। সবসময় ইউটিউবে গেলে সবসময় লেকচার শিখতে চেষ্টা করো, লেকচারগুলো দেখা, আমি লেকচার একটু ভিডিওগুলো দিই না স্যার। স্যার রোডে ঠিক আছে? টেম্পারেচার আর কি রিলেটিভ হিউমিডিটি, এই চারটা, হ্যাঁ। তো টেস্ট কন্ডিশন রিকভারির জন্য কি কি লাগে? একটা হচ্ছে কি রিকভারি ভ্যালু, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, আর্দ্রতা। যেমন স্যার এই পর্যন্ত যে পরীক্ষায় আর দিয়ে না স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার আর পড়ানো না। স্যার এই পর্যন্ত যা পড়ছে এই পর্যন্ত অনেক কিছু তো সংগঠনগা আছে, এটাই শিখে দেন স্যার। আর না কোনো কিছুই হয় না। আহ, এখন আসো আরেকটা জিনিস হলো টাইম ইফেক্ট। টাইম ইফেক্ট কি আসলে এটা একটু ব্যস্ত আজকে টাইম ইফেক্ট করে শেষ করে দেবো, হ্যাঁ। ঠিক আছে স্যার। টাইম ইফেক্ট, টাইম ইফেক্ট করে শেষ করে দেবো। আচ্ছা টাইম ইফেক্ট আসলে কি? টাইম ইফেক্ট কি? টাইম ইফেক্ট আমরা একটা ওয়ার্ড জানি, বলে না সময়ের 1 খর অসময়ের 10 খর। এই কথা মেনিটা কি আসলে? এই কথা মেনিটা হচ্ছে যদি কোনো কাজ যদি তুমি সময় না করো, দেখি অবশ্যই তোমাকে কষ্ট দিতে হবে। অনেক বড় মনে হয়। ধরো আমি তোমাকে বারবারই বলতাম প্রথম সেমিস্টারগুলোতে যে রেগুলার ক্লাস করো, পড়াশোনা করো, যেন রেজাল্ট হইলে মন খারাপ না হয়। এই কথা কিন্তু বারবারই আমি তোমাদের বলতাম। ধরো এখন তুমি সেমিস্টারটা তুমি স্যারের কথা শুনলা না, ক্লাসে আসলে ক্লাসে আমাদের দিকে ছিল, ক্লাস লেকচারগুলো দেখলে না, পরীক্ষায় ভালো করলাম, খাতায় লিখলাম না। আলটিমেটলি তুমি একটা জিনিস চিন্তা করে দেখবা যে পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে সব থেকে বেশি মন খারাপ কিন্তু তোমার। একটা স্টুডেন্ট যতই পড়াশোনা করুক না কেন বা নাই, যারা পড়াশোনা করে না তারও কিন্তু মন খারাপ হয় রেজাল্টের পরে। এটা কি তোমরা মানো? আসলে মানো? জি স্যার আমি তো খুব বেশি করে মানি। আসলে মানো। যারা মনে করো যারা হচ্ছে ইফোর্ট দেয় তারা কখনো লুজার হয় না। যারা ইফোর্ট দেয় তারা কখনো লুজার হয় না। কারণ হচ্ছে কি পড়াশোনা এমন একটা জিনিস যে তোমাকে করতেই হবে। কারণ কি ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আর আমার মনে হয় যে ক্লাসে যখন তুমি আসবা, ক্লাসের টার্মগুলো যখন তুমি জানবা, বাসায় পড়তে তোমার ইজি হবে। যা পড়ানো হয় ক্লাসে যদি তুমি বাসায় যায় 1 ঘন্টা করে নোট করো, আমার মনে হয় তোমার রেজাল্ট কখনোই খারাপ হবে। আমি তো তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে গেলাম যে তুমি যদি ক্লাস লেকচার প্রত্যেকটা টিচারের পড়ার পরে মানে ক্লাস করার পরে তুমি বাসায় যাও, বাসায় গিয়ে ওই পড়বা না, বাট ওই লেকচারগুলো নোট করবে, অবশ্যই তুমি ভালো করবে। খারাপ হওয়ার কোনো চান্স নেই। কারণ যারা ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, ম্যাক্সিমাম তারা কি করে যে আজকে স্যার যেটা পড়াইলো আমি রাতে গিয়ে পড়তে মন চাই, সব কারে পড়তে মন চায়, বাট পড়তে হবে। বাট গিয়ে তুমি নোট করো, নোট করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা তোমাদের নোট করা থাকবে। দেন কি হবে, যখন তোমার সেমিস্টার ফাইনাল চলে আসবে তখন টেক্সটাইল ফিজিক্স মানে ফিজিক্স 2 যেটা খাতাটা বের করবে, দেখতেছো স্যার এই প্রশ্নগুলো আমাদের পড়িয়েছে, সব আমার নোট করা, সমানে পড়া শুরু করবে। ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ম্যাডাম আমার এগুলো পড়িয়েছে, আমার নোট করা, সব খাতায় নোট করা, আমি এগুলো করি। ম্যাথমেটিক্স 2 স্যার এগুলো পড়িয়েছে, আমি বারবার প্র্যাকটিস করি, এগুলোই থাকবে। এগুলো যদি করতে পারো আমার মনে হয় যে তোমরা নিয়ে নেবে, বাকিটা তোমাদের ইচ্ছা। এখন আসলে টাইম ইফেক্ট কি দেখো, দ্য এক্সটেনশন কজ বাই গিভেন অ্যাপ্লাইড ফোর্স, যখন কোনো একটা বস্তুর উপর ফোর্স বা টেনশন প্রয়োগ করা হয়, ফোর্স আর টেনশন
কথাটা কি আলাদা? জি স্যার, ফোর্স মতো বল, টেনশন মতো টান। আলাদা না? জি স্যার। আরেকটা জিনিস দেখো, stress resulting from a given strain in the fiber depend on how long the force on the strain has been present and the mechanical condition of the fiber. টাইম ইফেক্ট হচ্ছে যে তুমি একটা সময়ের মধ্যে যেহেতু ফাইবারগুলো কি হয় একটু আগে দেখলে না যে এলাস্টিক রিকভারি কথাটা বলা হলো, এক একটা বস্তু বা ফাইবারের জন্য এলাস্টিক রিকভারি এক রকম। তাহলে টাইম ইফেক্টের একটা ভ্যালু আছে, তাই না? যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধরো কোন এক মনে করো পটলের উপরে তুমি একটা কি ফোর্স প্রয়োগ করছো, তাই না? এটা কতটুকু আসবে? ধরো আমি এটার উপরে 1 মিনিট ধরে ফোর্স প্রয়োগ করছি, 1 মিনিট ধরে ফোর্স প্রয়োগ করব, হ্যাঁ 1 মিনিট সর্বোচ্চ আসলে কতটুকু আসবে? 1 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে পলিস্টারের উপর স্যার, 0.3 কি নিয়ে যাও না রিকভারি? রিকভারি 0.5 পলিস্টারের জন্য করতেছে 1 মিনিটের মধ্যে। তাহলে টাইমের একটা ইফেক্ট আছে না এটার উপরে? 1 মিনিটের মধ্যে ভিন্ন হবে, কিন্তু কটনের জন্য একটা, পলিস্টারের জন্য একটা আলাদা, লাইলনের জন্য একটা আলাদা। মানে এগুলো এই টাইম ইফেক্ট অফ ফাইবারের টাইপের যে কোন ফাইবারের জন্য কতটুকু ইফেক্ট করবে সেই জিনিসটার কথাটা বলা আছে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আইডিয়াল পয়েন্ট। ইল পয়েন্ট আমরা বলি না, আইডিয়াল পয়েন্ট মানে উচ্চারণটা একটু আলাদা। ইল পয়েন্ট দেখবো আমরা এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো। হ্যাঁ, ইল পয়েন্ট আমরা ইল পয়েন্ট বলবো। আচ্ছা, আমি না ওটা না উচ্চারণ ফ্যাক্ট না, মানে আমি জিজ্ঞেস করলাম যে না আমি হচ্ছে এটা বলতে, ঠিক আছে? ইল পয়েন্ট দেখবা, যেটা উচ্চারণ করো না কেন, এটা হচ্ছে আগামীকাল আমরা দেখবো। খুবই গুরুত্বপূর্ণ একটা, তোমরা পড়ে আসতে হবে না, এই জিনিসটা বুঝো কিনা আমি জানি না। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিজিক্স বইটা নিবা, নিয়ে সপ্তম অধ্যায়ে যাবো। কত অধ্যায়? সপ্তম সেকেন্ড পেপারে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের নাম। ওখানে যাবা, যায় বইটা খুললে দেখতে পারবা যে এটা কি আসলে, এটা বাংলায় পড়ে আসবে। কত মধ্যে যাবে? 7 নম্বর অধ্যায় ফিজিক্স সেকেন্ড পার্ট, না ফিজিক্স প্রথম ফার্স্ট পার্ট। হ্যাঁ, ঠিক আছে? এখানে যাবা, খুব সুন্দর মতো এটা দেখবা। আগামীকাল আমরা এখান থেকে ক্লাস নিয়ে শুরু করবো। তাহলে মোটামুটি এই পর্যন্ত আসতে ক্লাস। দেখো এটার মধ্যে কোনো সমস্যা আছে? টাইম ইফেক্ট পর্যন্ত এক্সাম নেক্সট উইকে টাইম না, আরেকদিন ক্লাস নেব, রবিবারের ক্লাস নেব। রবিবারের ক্লাস নিয়ে বুধবারে এই মঙ্গলবারে স্যার রবিবারের ক্লাসে দিয়ে না, ওই দিনের পড়াটা স্যার বাসায় যা করতে পারবো না। স্যার এই পর্যন্ত অনেক হয়ে গেছে, এই ফার্স্ট সিরিজে একটু কম দেন। সিটিতে একটা হবে, সিটি অনেক হবে। তা অনেকই তো হবে, এই জন্য তো বলছি একটু কম কম করে অনেক হলো হবে। ক্লিয়ার? দেখো আজকে পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা এই ক্লাসে? টাইম ইফেক্ট স্যার অনেকগুলো এগুলো আছে? টাইমগুলো প্রথমবার দেখলে স্যার একটা কষ্ট তো। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ।